বন্ধুরা, আজ একটা গল্প বলছি শুনো। আর সেই শব্দই শুনলে পানি বেরিয়ে যাবে। আমি তখনও জানতাম না কিছু মানুষের আগমন শব্দ করে না, তারা আসে নিঃশব্দে, ঠিক যেমন রাত নামে ধীরে, কিন্তু সব কিছু বদলে দিয়ে। আমার নাম মেঘা, বয়স ৩০ ছুঁই ছুঁই। বাইরে থেকে দেখলে স্বাভাবিক, শান্ত, সংসারী একজন নারী। কিন্তু ভেতরে ভেতরে জমে থাকা প্রশ্ন, অপূর্ণতা আর এক অদ্ভুত শূন্যতা, যার নাম কেউ দেয় না। স্বামী অফিসের কাজে শহরের বাইরে, পুরো ফ্ল্যাট নিঃশব্দ, রান্নাঘরের ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত কানে লাগে। সেই সন্ধ্যায় হঠাৎ দরজায় বেল বাজল। আমি ভাবলাম ভুল, আবার বাজল। দরজা খুলতেই যে মানুষটাকে দেখলাম তাকে আমি চিনি, কিন্তু এভাবে নয়। আর্য, আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছে। চোখে অদ্ভুত শান্ত ভাব, কথায় কম, তাকালে মনে হয় যেন অনেক কিছু লুকানো। ও বলল, দিদি, একটু সাহায্য লাগত, বিদ্যুৎটা বুঝতে পারছি না। দিদি, এই শব্দটা কেমন যেন কানে আটকে গেল। আমি ওকে ভেতরে আসতে দিলাম। লাইট ঠিক করতে গিয়ে ওর হাতটা হঠাৎ আমার হাত ছুঁয়ে গেল, খুব অল্প সময়ের জন্য। কিন্তু সেই স্পর্শটা অপ্রয়োজনীয় ছিল না, আবার প্রয়োজনীয়ও নয়। তবু বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। ও চোখ তুলল না, আমি চোখ সরালাম না। কিছু মুহূর্ত এমন ছিল যেখানে কেউ কথা বলল না, কিন্তু অনেক কিছু বলা হয়ে গেল। লাইট ঠিক হলো, আর্য দরজার দিকে গেল। যাবার আগে বলল, আপনার বারান্দাটা রাতে খুব সুন্দর লাগে, আলোটা ঠিক করে রাখবেন। আমি অবাক হলাম, ও খেয়াল করেছিল। দরজা বন্ধ হতেই বুঝলাম এই গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু। কারণ সেই রাতে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম ওর ঘরের আলোও জ্বলছে, আর দুটো আলো যেন অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। আমি জানতাম না এই তাকানো একদিন প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি জানতাম না এই নীরবতা একদিন আগুন হবে। সেই রাতের পর থেকে বারান্দাটা আর আগের মতে রইল না। আমি অজান্তেই রাত নামলেই সেখানে দাঁড়াই। হাতের মগে চা ঠান্ডা হয়ে যায়, তবু ভেতরে এক ধরনের উষ্ণতা টের পাই। ওপাশের ফ্ল্যাটে আলো জ্বলে উঠলে বুকটা কেমন করে ওঠে, যেন কেউ নিঃশব্দে নাম ধরে ডেকেছে। আর্যকে আর সেদিনের পর দেখা হয়নি, কিন্তু না দেখাটাও দেখা হওয়ার মতোই ভারী। পরদিন বিকেলে লিফটে ওর সঙ্গে হঠাৎ দেখা। লিফট বন্ধ হল, আমরা দুজন, কোনো কথা নেই, তবু বাতাসে চাপা একটা অস্বস্তি। ও হালকা গলায় বলল, কাল আপনি ভয় পেয়েছিলেন? আমি চমকে তাকালাম। না, কেন? ও একটু হাসল। সে হাসিতে কোনো চাওয়া নেই, তবু অনেক কিছু আছে। আপনি চুপ করে গিয়েছিলেন। লিফট চলছিল ধীরে, আমার বুকের ভেতর সময় থেমে গিয়েছিল। আমি বললাম, কিছু মানুষ কথা না বললেও বোঝা যায়। আর্য মাথা নেড়ে বলল, ঠিক, কিছু নীরবতা খুব জোরে কথা বলে। লিফট খুলে গেল, আমরা বেরিয়ে এলাম, কিন্তু কথাগুলো থেকে গেল। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে দেখি ও দাঁড়িয়ে, দূরত্ব আছে, কিন্তু মাঝখানে অদ্ভুত এক সংযোগ। ও হঠাৎ বলল, মেঘা দিদি। আমি থামালাম, ওটা বাদ দাও। ও একটু থেমে গেল, তারপর খুব ধীরে বলল, মেঘা। এই নামটা ওর মুখে শুনে আমার বুক কেঁপে উঠল। কোনো ভুল হয়নি, তবু কেন মনে হলো সীমারেখা নড়েছে। আমরা দুজনেই জানতাম এই আলো অন্ধকারের খেলাটা নিরাপদ নয়, তবু কেউ সরে গেল না। ও বলল, আপনি কি কখনো ভাবেন কিছু জীবন যদি অন্যরকম হতো? আমি উত্তর দিলাম না, কারণ উত্তরটা আমার চোখে ছিল। ও চলে গেল, আমি রইলাম, কিন্তু মনে হলো ও আমার ভেতরে ঢুকে পড়েছে, নিঃশব্দে। সেই রাতে প্রথমবার বুঝলাম এটা শুধু কৌতূহল না, এটা অপেক্ষা, এটা ভয়, এটা এমন এক টান যেটা নাম দিলে বাস্তব হয়ে যাবে। আর আমি তখনও প্রস্তুত নই। আর্যের কথা মাথা থেকে নামছিল না। কিছু জীবন যদি অন্যরকম হতো, এই বাক্যটা যেন আমার ভেতরে বারবার ফিরে আসছিল। আমি নিজেকে ব্যস্ত রাখতে চাইলাম, রান্না, ফোন, কাজ সবই করলাম, কিন্তু প্রতিটা ফাঁকে ওর নীরব উপস্থিতি টের পাচ্ছিলাম, যেন কেউ চোখে চোখ না রেখেও তাকিয়ে আছে। সন্ধ্যায় হঠাৎ ফোন এলো, অচেনা নম্বর। ধরতেই ওপাশ থেকে শান্ত গলা, বিরক্ত করছি না তো? আমি চিনে ফেললাম, আর্য। ও একটু থামল। নম্বরটা কাল লিফটে আপনার ফোনে দেখেছিলাম, আপনি খেয়াল করেননি। এই কথাটা শুনে অদ্ভুত একটা শিহরণ হলো। আমি খেয়াল করিনি, কিন্তু ও করেছে। আমি বললাম, কিছু দরকার? ও খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, কথা বলার মানুষ দরকার ছিল। এই কথা বলার মানুষ কথাটা আমাকে থামিয়ে দিল।
আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওপাশে ওর আলো জ্বলছে, দুটো কণ্ঠ, দুটো বারান্দা, মাঝখানে অন্ধকার। ও বলল, আপনি কি সুখী? প্রশ্নটা হঠাৎ, অপ্রস্তুত। আমি হাসলাম, যেটা ও দেখতে পেল না। এই প্রশ্নের উত্তর সহজ না। ও ধীরে বলল, আমারটা সহজ, আমি না। আমি জানতে চাইলাম না কেন, কারণ কিছু প্রশ্নের উত্তর জানলে আর আগের মতো থাকা যায় না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ও বলল, আপনার স্বামী অনেক ভালো মানুষ নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ, ভালো। ও আবার থামল, তারপর বলল, ভালো হওয়া আর কাছে থাকা এক জিনিস না। এই কথাটা যেন সরাসরি আমার বুকের ভেতর ঢুকে গেল। আমি বললাম, আর্য, এই কথা বলা ঠিক না। ও গলা নিচু করল, জানি, কিন্তু না বললেও তো হয় না। ঠিক তখনই আমি বুঝলাম, আর্য শুধু পাশের ফ্ল্যাটের মানুষ না, ওর নিজের ভেতরেও একটা যুদ্ধ চলছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন এসেছ? অনেকক্ষণ চুপ করে থেকে ও বলল, পালাতে। এই এক শব্দে এত ভার, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না। ফোন কাটার সময় ও বলল, মেঘা, যদি কোনোদিন বেশি হয়ে যায় আপনি বলবেন, আমি দূরে চলে যাব। আমি উত্তর দিলাম না, কারণ আমি জানতাম দূরে চলে যাওয়া সমাধান না, আর কাছে আসা বিপদ। সেই রাতটা আলো নিভে গেল, কিন্তু অন্ধকার আর আগের মতো রইল না। আর্যের বলা পালাতে শব্দটা আমাকে ছাড়ছিল না। কিছু মানুষ জায়গা বদলায়, কিন্তু বোঝা বদলায় না, এই কথাটা আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম আর্যের নীরবতার পেছনে কিছু আছে, আর সেটা জানতে চাওয়াটাই হয়তো আমার প্রথম ভুল। পরদিন সকালে লিফটে আবার দেখা। এইবার কেউ চুপ করে থাকল না। আর্য বলল, কেমন আছেন আপনি? আমি বললাম, ভালো। আপনি? ও হালকা হাসল, আজ একটু ভারী। লিফটের আয়নায় আমি ওর চোখ দেখলাম, ক্লান্ত কিন্তু সৎ। এই চোখে মিথ্যে নেই, শুধু চাপা গল্প। আমি হঠাৎ বলেই ফেললাম, যদি চান চা খেতে আসতে পারেন, বিকেলে। কথাটা বলার পরই বুঝলাম আমি নিজেই নিজের সীমা নড়াচ্ছি। আর্য অবাক হল, তারপর খুব শান্তভাবে বলল, যদি এটা আপনার জন্য সমস্যা না হয়। বিকেলে দরজায় নক। আমি দরজা খুলতেই দেখলাম ওর হাতে কিছু নেই, কিন্তু ওর উপস্থিতিটাই যেন ঘরটা ভরে দিল। আমরা মুখোমুখি বসেছিলাম, চা ঠান্ডা হচ্ছিল, কথা গরম। আর্য নিজে থেকেই বলল, আমি আগে এখানে ছিলাম না, অন্য শহরে থাকতাম। একটা সম্পর্ক ছিল, যেটা ভেঙে যায়। আমি চুপ করে শুনছিলাম। ভেঙে যাওয়ার কারণ বিশ্বাসভঙ্গ না, বরং সময় আর ভয়। আমি তাকিয়ে রইলাম। ও বলল, আমি কাউকে খুব কাছে টেনে নিয়েছিলাম, তারপর বুঝলাম আমি নিজেই ভাঙা। ভাঙা মানুষ কাউকে পুরো রাখতে পারে না। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেমন একটা ব্যথা উঠল, কারণ আমি নিজের ছায়া দেখছিলাম। আমি বললাম, সব ভাঙন খারাপ না। আর্য মাথা নেড়ে বলল, কিন্তু কিছু ভাঙন অন্যকে কেটে দেয়। কিছুক্ষণ নীরবতা, তারপর ও হঠাৎ উঠে দাঁড়াল। মেঘা, আজকে এখানেই থামি। আমি চাই না এই কথাগুলো আপনাকে ভারী করে দিক। আমি বললাম, না, থাকো। দরজার কাছে এসে থামল, ফিরে তাকিয়ে বলল, জানেন, আপনার ঘরটা শান্ত, কিন্তু এই শান্তি খুব স্পর্শকাতর। দরজা বন্ধ হল। আমি দেয়ালে হেলান দিলাম। বুকের ভেতর তখন দুটো অনুভূতি, একটা টান আর একটা ভয়। কারণ আমি বুঝতে পারছিলাম আর্য শুধু অতীত নিয়ে আসেনি, ও ভবিষ্যতের প্রশ্নও নিয়ে এসেছে। আর সেই প্রশ্ন থেকে পালানো আর সম্ভব না। সেই রাতটা অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। আমি বারান্দায় দাঁড়াইনি, ইচ্ছে করেই নয়, ভয়ে। কারণ বুঝতে পারছিলাম আর্যের দিকে তাকালেই নিজের ভেতরের সত্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ ফোন বেজে উঠল। আর্য। আমি ধরলাম না। আবার বেজে উঠল। তৃতীয়বার ধরতেই ওর গলা কাঁপা। মেঘা, দয়া করে দরজাটা খুলবেন? আমার বুক ধক করে উঠল। কি হয়েছে? আমি ঠিক আছি, কিন্তু একা থাকতে পারছি না। এই কথাটার ভেতরে এমন একটা অসহায়ত্ব ছিল, আমি আর না করতে পারলাম না। দরজা খুলতেই দেখি ও ভেজা, বাইরে হালকা বৃষ্টি, চুলে পানি, চোখে অস্থিরতা। আমি কিছু বলার আগেই ও বলল, ভুল বোঝাবেন না, আমি শুধু একটু শান্তি চাই। আমি সরে দাঁড়ালাম। ঘরে ঢুকেই ও চুপ করে বসে পড়ল। আমি তোয়ালে এগিয়ে দিলাম। ও নিল, কিন্তু আমার দিকে তাকালো না। অনেকক্ষণ পর ও বলল, আজ আমার পুরনো জায়গা থেকে ফোন এসেছিল। আমি কিছু জিজ্ঞেস করলাম না। যে মানুষটাকে ছেড়ে এসেছি সে আবার ফিরতে চায়, আর আমি বুঝতে পারছি না আমি পালাচ্ছি না বাঁচছি। এই প্রথম আমি ওর পাশে বসলাম, খুব কাছাকাছি না, তবু দূরেও না। আমি ধীরে বললাম, কখনো কখনো কাউকে না বেছে নেওয়াটাও একটা ডিসিশন। আর্য আমার দিকে তাকালো,
সেই তাকানোতে কোনো দাবি নেই, শুধু খোঁজ। আপনি কি কখনো কাউকে পেয়েছেন যার পাশে বসে চুপ থাকলেই ঠিক লাগে? আমি নিঃশ্বাস নিলাম। হ্যাঁ। ও কিছু বলল না, কিন্তু ওর চোখে একটা নরম আলো জ্বলে উঠল। ঠিক তখনই বাইরে বজ্রের শব্দ, লাইট একটু ঝাঁকুনি খেল। আর্য হঠাৎ উঠে দাঁড়াল। আমাকে যেতে হবে। আমি থামালাম না। দরজার কাছে এসে থামল, ফিরে তাকিয়ে বলল, মেঘা, আমি জানি আমরা একটা সীমার খুব কাছে দাঁড়িয়ে। আমি বললাম, আমি জানি। ও খুব শান্তভাবে বলল, পরের বার যদি আমি আসি তাহলে সেটা আর ভুল হবে না। দরজা বন্ধ হল। আমি মেঝেতে বসে পড়লাম, কারণ বুঝে গিয়েছিলাম এই গল্প আর নিরাপদ দিকে নেই। একটা সিদ্ধান্ত অপেক্ষা করছে। সারা রাত আমি ঘুমোতে পারিনি। আর্যের শেষ কথাটা মাথার ভেতর ঘুরছিল। পরের বার যদি আমি আসি তাহলে সেটা আর ভুল হবে না। ভুল, এই শব্দটা আমি বহুদিন ধরে নিজের সঙ্গে বয়ে বেড়াচ্ছি, কিন্তু কোনোদিন মুখে আনিনি। ভোরের আলোয় বারান্দায় দাঁড়ালাম। ওপাশের ফ্ল্যাট অন্ধকার। মনে হলো কিছু অন্ধকার আলো জ্বালানোর জন্য না, বুঝিয়ে দেবার জন্য আসে। সকালেই স্বামীর ফোন, ও ফিরবে আজই। এই খবরটা শুনে আমার বুক হালকা হলো, আর ভারীও, কারণ যেটা স্থির সেটার দিকেই ফিরতে হবে। দুপুরে দরজায় নক। আমি জানতাম কে। দরজা খুলতেই আর্য। আজও ভেজা না, চোখে অস্থিরতা নেই, অদ্ভুত শান্ত। ভেতরে আসব? ও জিজ্ঞেস করল। আমি মাথা নেড়েছি, কিন্তু এবারও ঢোকেনি। না, ও নিজেই বলল, এখানেই ঠিক আছে। দুজনেই দাঁড়িয়ে রইলাম, দরজার দুই পাশে যেন একটা সীমারেখা। আর্য বলল, আমি কাল সারা রাত ভাবলাম, আপনি ঠিকই বলেছিলেন, না বেছে নেওয়াটাও সিদ্ধান্ত। আমি সেটা নিতে চাই না। আমি কিছু বলিনি। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি, ও বলল। আমার পালাতে না, এইবার বুঝে। আমার চোখ জ্বালা করছিল, কিন্তু আমি কাঁদিনি। আমি বললাম, আর্য, কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য না, সঠিক জায়গায় থামাতে। ও হালকা হাসল। আপনি আমাকে থামিয়েছেন। একটু থেমেও বলল, আর আপনি আমাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছেন। কিছুক্ষণ নীরবতা। তারপর ও বলল, আপনি ভালো থাকবেন মেঘা। আমি বললাম, তুমিও। ও চলে গেল। আমি দরজা বন্ধ করলাম, বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওপাশে আর আলো জ্বলবে না, কিন্তু আশ্চর্য, অন্ধকার আর ভয় লাগছিল না, কারণ আমি বুঝে গেছি সব আলো ছোঁয়ার জন্য না, কিছু আলো শুধু পথ দেখায়। আর সেই রাতের পর বারান্দার আলোটা আমি আগের মতোই জ্বালাই, কিন্তু এখন জানি আলো থাকলেই অন্ধকার খারাপ হয় না। কিছু গল্প শেষ হয় না ভাঙনে, কিছু গল্প শেষ হয় বুঝে নেওয়ায়।